আদালতের গারদখানা থেকে শুরু করে জেলখানা সবখানেই যেন অনিয়মী নিয়ম। এখানে টাকা না দিলে চোখের দেখা থেকে শুরু করে খাবারের বাটি কোনো কিছুই এক পাও নড়ে না, আবার টাকা দিলে সেখানে অনায়াসে পৌঁছে যায় মাদক পর্যন্ত। আইনের মোটা মোটা বইগুলো বলছে গারদখানার ভেতরে বাইরের খাবার থেকে শুরু করে মাদকদ্রব্য সবকিছু ঢোকানোই আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই নিষিদ্ধ কাজগুলোই খুব সিদ্ধহস্তে হচ্ছে, যার মূল কারিগর দালাল আর পুলিশ। টিম আন্ডারকভার জেল থেকে বলছি শিরোনামের অনুসন্ধানী গল্পে সেই সত্যগুলোকেই তথ্য এবং ছবিতে রূপান্তরিত করবে। খাবারটা নিচে, খাবারটা পরীক্ষা করছেন আপনারা? এটা খাবার জেলখানা ইয়া থেকে নিয়ে আসছেন আপনি। ভিতরে ব্যবসা চলে দিচ্ছে, ব্যবসা। জেলখানার ভিতরে আপনার মাদকটা চলতেছে ওপেনই মনে করেন। ইয়া বা গাঁজা সবই পাওয়া যায় টাকা হলে, মানে বাইরে যেটা দাম 100 টাকা ওটা দাম একদম 300 টাকা। 100 ইয়া বা ঢুকাইলে আপনার দেখা গেছে ভিতরে বেচলো 50,000 টাকা, 500 টাকা বাইরে যারা বেচে 250 টাকা, 500 টাকা। পুরো অনুসন্ধানে কি দেখবেন তার একটু মাত্র ধারণা নিশ্চয়ই পেয়েছেন। এবার ধারাবাহিকভাবে অনুসন্ধানী গল্প গাঁথব। প্রথমেই যে এলাকার ছবি দেখছেন সেটি একটি আদালত চত্বর। চারিদিকে আসামি, স্বজন, উকিল, মক্কেলদের দৌড়ঝাঁপ। বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামিদের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে আনা হয়, তবে কাঠগড়ায় ওঠানোর আগে রাখা হয় গারদখানায়। অভিযুক্ত আসামিদের একবার চোখের দেখা দেখতে সেই গারদখানাকে ঘিরে ভিড় করে স্বজনরা। সন্তানের জন্য কোনো মা রান্না করা খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে, আবার কোনো স্ত্রী অপেক্ষায় থাকে প্রিয়তম স্বামীকে একটু দেখতে। কিন্তু মানুষের এই আবেগ ও ভালোবাসা কারো কাছে ব্যবসায় বদলে গেছে। মাথায় নীল কাপড় দেওয়া যাকে দেখছেন তিনি এক আসামির মা। ছেলের কাছে কিছু খাবার পৌঁছে দিতে এসেছে সে। একে ওকে জিজ্ঞাসা করছে কিভাবে সেটা পৌঁছাবে। আছে নাকি এটা আনছে সকালে, আজকে হাজিরার তারিখ না, জেলখানাতে আনছে। পুলিশের দিয়ে খবর নাম ঠিকানা লিখে দিয়া টাকা পয়সা দিতে হবে, 100 টাকা দিতে, 100 টাকা। অসহায় এই মাকেই মুরগি বানিয়ে টার্গেট করে এই মহিলা। শুনুন তাদের কথোপকথন। আসামির নাম লেখা, থানার নাম লেখা, পুলিশে দিলে 100 টাকা নিব, খোঁজে এখনই এনে দিব যাচ্ছে। আদালত চত্বরে আইনজীবীদের চাইতেও দালাল বেশি, এই তথ্যের সত্যতা মিলল এক কিশোরীর কাছ থেকে। একজন ওভারটেক করে আরেকজন। ঠিক একই সময় এজলাস কক্ষের সামনে এক বৃদ্ধা কাঁদছে। কাছে গিয়ে জানা গেল মামলার টাকা দিতে না পারায় নাসির উকিল তার কাছ থেকে মোবাইল নিয়ে নিয়েছে। কিন্তু মজার বিষয় কি জানেন, এক পর্যায়ে জানা গেল নাসির কোনো উকিলই নয়। মহিলার কাছ থেকে আপনি মোবাইল রাখা আর মামলা কার্যক্রম পরিচালনা করবেন, এটা আপনার উকিল, আপনি যে উকিল এটা আপনার ইথিক্সে পড়ে কিনা, নৈতিকতার মধ্যে পড়ে, তাহলে আপনি রাখেন কেন? না, উনি আমার কাছে দিয়েছিল কোর্টের ভিতর থেকে, ওনারা আবার তাৎক্ষণিক দিয়ে দেওয়া হয়েছে, তখনই দিয়ে দেওয়া হয়েছে মোবাইল তার কাছে দেওয়া হয়েছে। উকিল আপনার কোনো সনদ আছে? উকিল তো আমি বলি না, আমি তো বলছি জুনিয়রশিপ করি দাদা। জি 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 ইন্টারভিউ। এই তথ্য মন ও মগজে নিতে নিতে চোখে পড়ল আদালত প্রাঙ্গণে উকিলদের একটা জটলা। সেখানে দেখা গেল এক উকিল বক্তৃতা করছেন, যার মূল কথা গারদখানার আশেপাশে যাতে কোনো দালাল না থাকে। এখানে আমি পাইছি, তোমাকে এখানে কিনা জন্য তোমাকে হাজত ঢুকাই দিতে পারি। আমাদের বারের সিদ্ধান্ত ছিল হাজতের সামনে কোনো আইন দাঁড়াবে না। তোমার সাহস কত বড়! ঢাকার পর এবার চলুন দোহারে। সেখানেও একই অবস্থা। গারদখানায় নিয়মের বাইরে, আইনের বাইরে আসামিদের সাথে স্বজনদের দেখা হচ্ছে, মাধ্যম সেই পুলিশ। মাথায় হলুদ হিজাব পরা এই মহিলাটি একটু আগে এভাবে পুলিশের সাথে লেনদেন করে আসলেন। তারপর থেকে তার রাস্তা পরিষ্কার। এবার এই বৃদ্ধা মায়ের প্রসঙ্গে আসি। তিনি সন্তানের সাথে দেখা ও টাকা দিতে এসেছেন। সন্তান প্রিজন ভ্যানে আর মা বাইরে দাঁড়িয়ে কাঁদছেন এবং তার সাথে কথা বলার চেষ্টা করছেন। এরপর সে বৃদ্ধার সাথে কথোপকথন। মানুষের বাসায় কাজ করে এই কয়টা টাকা জোগাড় করে তারপরে ছেলেকে দেয়। কি করব তাছাড়া নিজেও খাই তাহলে কি করব। এক বৃদ্ধা মায়ের সাথে কথা বলা শেষ করে আর এক মায়ের প্রসঙ্গ আনি।
তিনি তার সন্তানের সাথে দেখা করতে ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় হাজির হয়েছেন। তাকে পুঁজি করেই একজন পুলিশ সদস্যকে ঠিক করা, যিনি 100 টাকার বিনিময়ে খোঁজ নিয়ে আসবেন সেই অভিযুক্তের। টাকা লেনদেন আর খবর আনার পর বাকি স্বজনদের কাছ থেকে জানা গেল পুলিশের কোন কাজের রেট কত। খালা কি হইছে? আমরা তো দিয়ে গেলাম কানে আগে কলা রুটি পানি 300 টাকা দিয়ে গেছে। ওই যে রে কলা টাকা খায়, হারাম শুয়ার খায়, গোলামের ঘরে গোলামরা, আবার সরকারে খায়। আমার পুলিশ বাহিনী ঘুষ খায় না, ঘুষ না খেলে কি করে রে? যে পুলিশ সদস্য কিছুক্ষণ আগে টাকার বিনিময়ে আসামির খোঁজ দিল, তার মূল দায়িত্ব কি জানেন? এই হলো তার মূল কাজ। দেশবাসীকে কত কম রেটে কথা বলানো যায় সেই প্রতিযোগিতায় ব্যস্ত ফোন কোম্পানিগুলো, কিন্তু উল্টো চিত্র গারদখানায়। এখানে 1 মিনিট ফোনের রেট 50 টাকা, আর অপারেটিং ব্যক্তি জনগণের বন্ধু পুলিশ। এছাড়াও আসামিকে ধূমপান করানো থেকে শুরু করে তাকে বাড়তি সব সুবিধা দেওয়ার দায়িত্ব খোদ পুলিশেরই। সবকিছু রক্ষকের সামনেই হচ্ছে অথবা হতে দেওয়া হচ্ছে, কারণ অভিযোগ আছে এই টাকা আবার ঘুরে ফিরে তাদের হাতেই পৌঁছাবে। যারা ভাবছেন শুধু প্রিজন ভ্যানেই আসামিদের কাছে টাকা পৌঁছায়, তাদের তালিকায় এই নতুন থিওরি যোগ করি। হাতকড়া পরা অবস্থায় এক বন্দীকে রিকশায় করে নিয়ে যাচ্ছে পুলিশ। রিকশায় চড়ে বসার পর দেখা গেল আসামি পকেট থেকে টাকা বের করে পুলিশকে দিচ্ছে। আদালত প্রাঙ্গণে যেখানে তাকানো হয় সেখানেই অনিয়ম। 2 আসামি যাদের এক হাতে হাতকড়া আর অন্য হাতে সিগারেট, আদালতের বাইরে রাস্তায় বসে স্বজনদের সাথে কথা বলছে। ঠিক তার পাশে পুলিশ সদস্য দাঁড়িয়ে ধূমপান করছেন আর পাহারা দিচ্ছেন। এই দৃশ্য দেখে ধাতস্থ হবার আগেই দেখা গেল আদালত প্রাঙ্গণে গারদখানার সামনে কিছু পুলিশ সদস্য মিলাদের মিষ্টির মতো টাকা কাড়াকাড়ি করছে। এবার সবচেয়ে আশ্চর্য তথ্য দেই। গারদখানায় আসামিদের কাছে খাবার পাঠাতে হলে আপনাকে কত টাকা দিতে হবে জানেন? শুনুন এক স্বজনের কাছে। খাবার দিতে পারছেন? কত নিচে? কত? 3000 টাকা। আসামিদের কাছ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে আইনের বাইরে তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া সবই দণ্ডনীয় অপরাধ, কিন্তু আদালতের গারদখানায় সেগুলো সবই হচ্ছে হরহামেশাই। বিরতির ক্ষণিক বিরহসী টিম আন্ডারকভার গারদখানা আর জেলখানার অব্যবস্থাপনার আরও কিছু রগরগে ছবি আপনাদেরকে দেখাবে। বিরতির বাধা টপকে আপনাদেরকে আবারও স্বাগত টিম আন্ডারকভারে। এই অংশে আমরা দেখাবো কিভাবে গারদখানা আর জেলখানা মাদকের আখড়ায় রূপ নিয়েছে। এই অংশ দেখার সঙ্গে সঙ্গে আপনাদের মনে অনেক উত্তরহীন প্রশ্ন তৈরি হবে। এতক্ষণ অভিযোগ আর অনুযোগের তথ্য ছবি দেখেছেন, এবার টিম আন্ডারকভার নিজেই গারদখানায় এক আসামির সাথে দেখা করতে চায়। তারই দেন দরবার চলছে এই পুলিশের সাথে। আপনার রুবেলের নাম, পিতার নাম দিয়ে দেবেন। ও আছে কি, আসছে কি আসছে না, বা কয় নাম্বার কোর্টে গেছে, এই তথ্যটা আইনা দেওয়া যাবে। 100 টাকা দেওয়া যাবে। আবার যদি চালান করেও আমি সব তথ্য জানাই দেবো 100 টাকা। এই গেল পুলিশি ভূমিকার অবস্থান। এবার দেখাবো দালাল চক্রের সিস্টেম বাণিজ্য। বাজার পরখ করা শেষ, এবার পুলিশ সদস্যের মাধ্যমে ভেতরে খাবার পাঠানোর বিষয়টি প্রতিষ্ঠিত করার পালা। খুব বেশি কষ্ট করতে হয় না। এক পুলিশ ভাই নিজেই ডেকে বললেন ভেতরে খাবার দিতে হবে কিনা। তাহলে আমি খাবার দিয়ে দিতে পারবেন না? আমি নাম আর এই খাবারটা দিয়ে দিই, লেখা আপনার কাছে দিয়ে দিই। হ্যাঁ, কত টাকা দিতে হবে? হ্যাঁ, 400, 300 টাকা রাখেন। কথা বলা শেষে খাবার কেনা, তখন মাথায় আসে খাবারের সাথে মাদক ভেতরে পাঠানোর ব্যবস্থাটাও একসাথে করে ফেলা যায়। তাই বিরিয়ানির সাথে কয়েক পুড়িয়া গাঁজা আর 2টি ট্যাবলেট ঢুকিয়ে দেওয়া। এরপর সেই প্যাকেট পুলিশ ভাইকে দিয়েই ভেতরে পাঠানো হয়।
আর কিছু লাগবে না, আপনি একটু এখনই করে দিয়ে দেন। টিম আন্ডারকভার এতক্ষণ আপনাদেরকে দেখালো গারদখানা অর্থাৎ আদালত চত্বরের ছোট জেলখানার অব্যবস্থাপনা চিত্র। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব বড় জেলখানা অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে একই অবস্থা, টাকা ছাড়া কোনো কথা নেই, কোনো কাজও হয় না। ঢাকা কেন্দ্রীয় কারাগার, আদালত থেকে বিচারিক কাজ শেষ করে কয়েদি নিয়ে প্রিজন ভ্যান ঢুকছে, তার পিছু পিছু ভেতরে ঢুকে পড়া। ক্যান্টিনকে কেন্দ্র করে বন্দীদের স্বজনদের ভিড়, খাবার পাঠানোর পাশাপাশি ভেতরে টাকা পাঠানোর জন্য পিসি কাটার কাউন্টারের সামনেও অনেক ভিড়। এ তো কেবল এক পাশের ছবি, অন্য পাশে জামিনে আসামি বের হবার অপেক্ষায় থাকা স্বজনদের ভিড়ও কম নয়। চোখের দেখা দেখি শেষ, এবার অনুসন্ধানে চোখ কান খোলার সময়। এক কয়েদির সাথে দেখা করতে চাই, তাই কারারক্ষীদের সাথে কথা বলা। তিনি বললেন দেখা হবে, কিন্তু লাগবে 500 টাকা, বাকি সব তিনি ম্যানেজ করবেন। বন্দি বশির পিতা জয়নাল থানা পল্লবী, আপনার আরেকটা নাম মির্জাগঞ্জ জেলা বদুয়াখালী, আপনার জামিন হয়েছে জামিন টেবিলে চলে আসেন। যত মানুষ বন্দি শাহিন মিয়া পিতা শান্তিভাবে কোনো সমস্যা বন্দি শাহিন মিয়া পিতা টাকা দিলেই বন্দি শাহিন মিয়া পিতা কুদ্দুস মিয়া কয়জন আর কি আমরা কয়জন বন্দি শাহিন মিয়া যে কয়জন আপনি ভিতরে যান আপনি আশা করেন সেখানে জামিন চলে আসুন। যেখানে টোকেন ছাড়া ঢোকা অসম্ভব, মোবাইল নেওয়া নিষিদ্ধ, সেখানে টিম আন্ডারকভারের অনুসন্ধানকারী কোনো টোকেন ছাড়াই ঢুকে পড়ল জেলখানার সাক্ষাৎ কক্ষে। এখানে কার কথা কে শোনে? সাক্ষাৎ কক্ষে দেখা ও কথা বলার বাইরে কোনো কিছু কারাগারের ভেতরে ঢোকানো নিষিদ্ধ, কিন্তু দেখুন ট্যাবলেট, কাগজপত্র সবকিছুই ছোঁড়াছড়ি করা হচ্ছে। যেহেতু কারাগারের ভেতরে গিয়ে অনুসন্ধান করা সম্ভব নয়, তাই ভেতর থেকে বাইরে আসাদের কথাতেই ভরসা রাখুন। শুনুন জামিনে মুক্ত হওয়া এই ব্যক্তির বক্তব্য। টাকা মানে টাকা পয়সা বাড়িতে ঢুকাইলে তারা এক্সট্রা হবে সিদ্ধার থাকার লাগে, বাড়িতে মানে কিনা খাওয়ান দেয় চুলা চৌকার থেকে। আর যদি টাকা পয়সা না তাহলে আপনার ফাইলে ঘুমাতে হয়, মাঝখানে ঘুমাতে হয়, পাকার ভিতরে ঘুমাইতে হয়। জি, মোবাইলে কথা বলতে দেয়। হ্যাঁ, 1 মিনিট কথা বলে 100 টাকা দেওয়া লাগে। যারা এনা পুরান কয়াতি আছে আর আপনার মিয়া সাহেবের হেরাই ঢুকাই দেয় আর কি, ইয়া বা গাঁজা সবই পাওয়া যায় টাকা হলে আর কি। মানে বাইরে যেটা দাম 100 টাকা, ওটা দাম এরকম 300 টাকা, ডাবল 3 ডাবল দাম আর কি। সন্তান বাইরে ইয়াবা সেবন করত, এখন জেলখানার ভেতরে ইয়াবা মেলে, এই কথা শুনে মা অনেকখানি হতাশ। আমার তো কবি কইছে উকিল তারাই কইছে যে দিচ্ছেন যে কি কামে দিচ্ছেন সবই পায়। শুধু মাদকই নয়, জেলখানার ভেতরে আরো অনেক ব্যবস্থাই আছে যেগুলো আসলে থাকার কথাই নয়। জেলখানার ভিতরে আপনার প্রশাসন যত আছে সবই মনে করেন জেলখানার আগে কাছে টাকা দিলে সব কিছু হইতেছে। হেরাই মনে করেন আপনার মোবাইল, আপনার যদি কোন যে মোবাইলও টাকা মোবাইলের দাম 2000 টাকা, যদি কোন হ্যাঁ করে 15,000 দিচ্ছেন, হেরাই আপনার মোবাইলটা ঢুকাই নিয়ে দিয়েইব। কথা বুঝেন নাই? এই যে হনে মনে করেন এই জায়গায় ঢুকতে লেছি ঢুকতে দেয় নাই, কিন্তু আবার মনে করেন ঘুরে আবার দেন, লোক কি যাবি না বেরোতেছে না, গার্জেন কি আসেন ওই জায়গায়, এক্সট্রা সপ্তাহ যাইব মনে করেন 3600 টাকা দিতে হইব। টাকা না দিতে যাইব তাহলে মনে করেন কষ্ট, গালিগালাস, আবার মাদকটা চলতেছে অপেনি। মনে করেন প্রশাসন পেমেন্ট পাইতেছে, বাইরে যেমন প্রশাসন পেমেন্ট পাইতেছে না, এমন প্রশাসন পেমেন্ট পাইতেছে। জামিনে মুক্ত আসামিদের পরে এবার শুনুন খোদ একজন কারারক্ষীর জবানবন্দি। একবার কি করছে, গরুর হাড্ডির ভিতরে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, গরুর হাড্ডির ভিতরে 50 পিস ইয়াবা দিয়ে দিচ্ছে। এটা হলো আপনার কবে দিচ্ছে? 16 ডিসেম্বর। ওই যে ভাই যেটা বললো যে চিরুনি অভিযান দিয়েও খুঁজে পায় না, এরকম করে রোল বানায়, রোল এরকম করে বানাইয়া ঢুকে গরম করে 25টা 30টা 100টা পর্যন্ত 138টা পর্যন্ত পাইছে। গোপন ক্যামেরা তার কাজ করেছে, ছাই চাপা সত্যগুলোকে আগুনের ফুলকির মতো বাইরে বের করেছে। এবার গোপন ক্যামেরাকে ছুটি দিয়ে গণমাধ্যম কর্মীর বেশে অপরাধের ডেরায় হানা দেবার সময় হয়েছে। ক্যামেরার শক্তি অনেক, সবকিছুকেই বদলে দেয়। সাবজেক্টটা মিস হয়ে গেল, যে খাবার পেছনে করে নিয়ে গেল পলায়া, দেখলাম তো পেছনে করে যে একজন নিয়ে গেল, কাপড়ের পিছনে নিয়ে গেল আমাদের পুলিশ। হ্যাঁ, দেখুন এইখানে সব নিয়মেই চলছে, কোনো বহিরাগত নেই, সবকিছুই ঠিকঠাক। তার মানে কোনো খাবার দাবার যাচ্ছে না। পুলিশ ভাইয়েরাও সব অস্বীকার করছেন। আচ্ছা, এইভাবে কি আপনাদের এখানে কি কোনো এই নাই যে টাকা দিয়ে খবর এনে দেয়? না, এরকম কোনো
কিন্তু একই দিনে ঘন্টায় দুয়েক আগে এখানেই ঠিক এই অবস্থা ছিল, কারণ তখন গণমাধ্যমের তৃতীয় নয়নটি গোপনে কাজ করছিল। ভাই একটু কথা বলি। আমি জমা দিয়ে আচ্ছা, ওনার যে খাবারটা নিচ্ছে, খাবারটা পরীক্ষা করছেন আপনারা? এটা খাবার জেলখানা ইয়া থেকে নিয়ে আসছে আপনার, হ্যাঁ, থানা থেকে নিয়ে আসা। থানার থেকে নিয়ে আসা? পারমিশন দিলেও অনেক সময় পুলিশ দেখা করতে দেয় না। 2-4 পয়সা দিলে সহজে গিয়ে 2 আধা ঘন্টা 40 মিনিট থাকতে পারে। এটা অনেক সময় হয় কি, ওই যে আসামিরা যখন আসে না উপরে কুটে যায়, তখন আসামির লোকজন দেখা যায় ইয়াবাটা নিয়ে আসলো, কথা বলতেছে, হাঁটতেছে, চলতেছে, বলতেছে, ইয়াবাটা দিয়ে দিল। তারা ভিতরে গিয়া তো বুঝে নিয়ে আনো লঙ্কা কাণ্ড, ভিতরে দাঁড় খাইতেছে, কোনো সমস্যা হয় না ভিতরে। পুলিশের হাত থাকতে পারে, অনেক সময় 2-4 পয়সা দিলে পুলিশ অনেক সময় একটু সহজতা করে আর কি। যতই ঢাকার চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষরা কিন্তু সুযোগ পেলেই সত্য কথা বলে। তাদের কাছ থেকেই জানা গেল আসল চিত্র। মেয়েদেরকে এই যে গাড়িতে আনে, বসার জায়গা নাই, থাকার জায়গা নাই, এইগুলি খবর নেন। আবার সিট আছে, সিট হ্যাঁ, ওখানে নিউজ ওইখানে কি যারা কারাগারে থাকে তারা কোনো খাবার দাবার পায় না? আমার থেকে নেন না ভাই, বললে আমার কত করে ধরবো, দিলে নিয়ে ঢুকাই দেবো জিম ঢুকে। 3000 ভিতরে ব্যবসা জুড়ে দিছে, ব্যবসা ভিতর থেকে কিনে দিতে হবে। বাইরে 300 টাকা দুধ, ভিতরে 500 টাকা নেয় দুধ, একটা বাচ্চার দুধ, ডাবল মূল্যে। সিটে ছিল 3000 লাগে, আর সিট তো নাই, ফ্লোরে শুচ্ছে সবাই, সিটের ব্যবস্থা নাই। বাইরে খুব চাকচিক্য, মনে হবে নিজের বাড়ি ঘর। আর যদি আপনারা ওখানে যান, ওগুলো করেন, আর এখানে 2-4 টাকার মিডিয়া করে লাভ নাই, ওখানে যান, কাজ হবে, ভালো কাজ হবে। ওগুলো মিডিয়া প্রচার করলে মানুষ একটু স্বস্তি পাবে, শান্তি পাবে। যে কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল উঠছে তাদের বক্তব্য প্রয়োজন, তাই কারা মহাপরিদর্শকের মুখোমুখি হবার উদ্যোগ, কিন্তু উদ্যোগ ভেস্তে যায়। তার কার্যালয়ে প্রায় 2.5 ঘন্টা বসে থাকার পরও তাদের মন গলেনি, মেলেনি সাক্ষাৎকার। আমরা তো প্রায় 2 ঘন্টার উপরে ওয়েট করলাম। আমরা তো কিছু জানি না, এই জন্যই তো ওয়েটটা করলাম। আপনি বললেন যে উনি খেতে গেছেন, তো এই জন্যই আমরা প্রায় 2.5 ঘন্টা ওনার জন্য অপেক্ষা করলাম। উনি তো আসবেন। লাঞ্চে গেছিল, লাঞ্চের থেকে আসে না, তাহলে আমি কি করতে পারি? কারা মহাপরিদর্শককে না পেলেও কারাগার ও গারদখানার অব্যবস্থাপনা সম্পর্কে নানান বিষয় জানা যায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছ থেকে। বরাদ্দকৃত টাকা সঠিকভাবে ব্যবহৃত হয় না, বা বরাদ্দটাও অনেক কম। যদি ঢুকে যায় তখন তবে যে এইটার যারা দায়িত্বে ছিল তারা দায়িত্ব পালনে অবহেলা করেছে, যার জন্য এটা জেলের ভিতরে ঢুকতে পেরেছে। যারা জেল ভিজিটার, যাদেরকে পরিদর্শন করার ক্ষমতা, এখতিয়ার দেওয়া আছে, তাদেরকে এভাবে তৎপর হতে হবে। যে কর্তৃপক্ষ আলোর পথ দেখানোর অঙ্গীকার করে নিরাপদ রাখার কথা বলছে, তারা কি সত্যি সত্যি আলোর পথ দেখাতে পারছে, নাকি সেখানকার বাসিন্দারা আরও বেশি অন্ধকারে নিমজ্জিত হচ্ছে? সরকারি হিসেবে জেলখানার ভেতরে কেন 18% মানুষ মাদকাসক্ত? অসাধু পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে কেন এত বেশি তৎপর? এসব প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব টিম আন্ডারকভার লাইভে। দর্শক স্বাগত টিম আন্ডারকভার লাইভে। আমরা গত আধা ঘন্টা ধরে আপনাকে দেখানোর চেষ্টা করেছি আসলে জেলখানা এবং জেলখানাকে কেন্দ্র করে যে মাদক সাম্রাজ্য গড়ে উঠেছে, বা যেখানে নিয়ম নীতি তোয়াক্কা না করে সেখানে কী ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এবং কারা সেখানে সহায়তা করছে। আমরা বলেছিলাম যে আমরা আরও কিছু উত্তর খোঁজার চেষ্টা করব, সেটি আমাদের টিম আন্ডারকভার লাইভে উত্তর খোঁজার জন্য আমরা চেষ্টা করতে থাকবো। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা চাইলে কিছুক্ষণ পর যে নাম্বারটি স্ক্রিনে দেখানো হবে সেই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের পরামর্শ, মতামত বা প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের টিআইবির গবেষণা পরিচালক, এবং আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হবেন, তিনি আমাদের সঙ্গে স্কাইপিতে যুক্ত হবেন। তার নাম সৈয়দ মারজান, তিনি আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন। তিনি অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক। জনাব রফিক হাসান, আমি নামটা মনে করতে পেরেছি। আপনার কাছে প্রশ্ন করতে চাই প্রথমে, সেটি হচ্ছে যে আপনি তো অনুসন্ধান প্রতিবেদনটি দেখেছেন কিছু অংশ, আপনার সঙ্গে আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে আমি। আসলে যেটি শোধনাগার হওয়ার কথা সেটি আসলে মানুষকে বিপদগামী করছে আরও বেশি করে, সেটি আমরা অনুসন্ধান থেকে পেয়েছি। আপনারা তো অনেক সময় অনেক গবেষণা করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে, আসলে আপনার বাস্তব অভিজ্ঞতা কি বলছে এই বিষয়ে? আসলে না, ধন্যবাদ আপনাকে। আসলে সম্পূর্ণটা আমি দেখিনি, কিন্তু আপনার কাছ থেকে যে বিষয়গুলো আমি শুনছিলাম, যেটা আপনি বলছিলেন, দুটা পর্যায়ে। একটা হলো যে একজনকে গ্রেপ্তার করবার পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যে কোর্ট হাজতে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে হয়তো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন তাৎক্ষণিক তারা হয়তো তার সাথে দেখা করতে চান। এখানে হয়তো টাকা পয়সার বিনিময়ে তাদেরকে দেখা করতে দেওয়া হয়, খাবার দিতে দেওয়া হয়। আর আরেকটি পর্যায়ে আপনি বলেছেন যে জেলখানাতে যখন নিয়ে যাওয়া হলো আসামিকে বা সাজাপ্রাপ্ত হোক, সেখানে তারা যখন থাকেন তখন তারা অর্থের বিনিময়ে কি ধরনের বিভিন্ন ধরনের বাইরে থেকে সুযোগ সুবিধা বা এমনকি নেশাদ্রব্য পেয়ে থাকেন।
মোট বিষয়গুলো এগুলোই। তো আমি আসলে যেটা বলছিলেন আপনি যে আমাদের গবেষণা না, এই সম্পর্কে গবেষণা হয়তো আমাদের সরাসরি নেই, কিন্তু আমরা পুলিশ বিভাগের দুর্নীতি সম্পর্কে গবেষণা করেছি। আমাদের যে জাতীয় খানা জরিপ হয়ে থাকে প্রতি 3 বছর পর পর, সেখানে অন্যান্য সেবা খাতের সাথে সাথে পুলিশ খাতের দুর্নীতিরও বিভিন্ন বিষয় চিত্র উঠে এসেছে। আর আজকের যে ইস্যুটা আপনারা দেখাচ্ছেন, আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলবো এটা আসলে কিন্তু খুব যে নতুন তা বলা যাবে না। কারণ এই যে আসামিকে নিয়ে আসবার পরে কোর্টে, তারপরে ওই যে হাজত থেকে, থানা হাজত থেকে তারপরে যে দেখা করা যায়, এটা আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, 1979 সালের কথা হয়তো সম্ভবত, তখন আমরা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। তো আমাদের এক বন্ধু গ্রেপ্তার হয়েছিলেন হরতাল করতে গিয়ে। তো আমরা গেলাম, যাওয়ার পরে দেখা গেল আমরা বন্ধুর সাথে দেখা করতে গেলে পরে তাকে, তখন তো অল্প বয়স ছিল, তাকে 1 প্যাকেট সিগারেট দেওয়া বা খাবারগুলো পৌঁছে দেওয়া, তার বাসা থেকে খাবার দিয়েছিল। তো ওখানে একদম খুব সিস্টেম্যাটিক, আপনার এক জায়গাতে 5 টাকা দিতে হলো, এক জায়গাতে 20 টাকা দিতে হলো। তারপরে বন্ধুর সাথে দেখা করা গেল, তাকে সান্ত্বনা দিলাম যে আমরা বাইরে থেকে আইনজীবী নিয়ে ব্যবস্থা করছি, তুমি উদ্বিগ্ন হও না। পরে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। তো ওই সময় জেলখানাতে বোধহয় এই জিনিসগুলো ছিল, এই ধরনের অভিজ্ঞতা আমাদের ছিল না। কিন্তু মোটামুটি যে জিনিসগুলো আপনারা দেখাচ্ছেন, সেখানে একটা জিনিস দেখা যায় যে বিষয়টা কিন্তু মোটামুটি প্রাতিষ্ঠানিকের মতো হয়ে গেছে। যেমন একজন সাধারণ মহিলা বলছিলেন যে বাইরে 300 টাকার দুধ, ভেতরে 500 টাকা করে দুধগুলো কিনতে হয়, বা এরকম 1000 টাকা দিলে পরে 400 টাকা কেটে রাখা হয়, 600 টাকা পৌঁছে যায়, সবকিছুই সেখানে পৌঁছে যাচ্ছে। তো এটা আসলে এক ধরনের দীর্ঘদিনের প্র্যাকটিস এবং প্রাতিষ্ঠানিকরণ। আমরাও কিন্তু পত্রপত্রিকা অনেক সময় পড়েছি যে এমনকি এ ধরনের অভিযোগও রয়েছে যে সন্ত্রাসীরা ভেতরে বসে তাদের সন্ত্রাসী সব নেটওয়ার্কটা পরিচালনা এবং সেটা নিরাপদে বসে তারা পরিচালনা করতে পারে। হ্যাঁ, তো এইটা আসলে যেটা বলবো যে পুলিশ বিভাগ তো একটা সেন্সিটিভ জায়গায় কাজ করেন, যেখানে অপরাধ দমন, অপরাধ চক্র সবকিছুর সঙ্গে তাদের রাত দিন ওঠা বসা, তাদেরকে গ্রেপ্তার করা, নিয়ন্ত্রণ করা, তো খুব একটা হটস্পটের মধ্যে তারা কিন্তু আছেন। আর দুর্নীতি জিনিসটা হয়েছে কি, দুর্নীতি কিন্তু সব জায়গাতেই আছে। এটা কিন্তু পুলিশ বিভাগকে কিন্তু যদি আমরা আমাদের সমাজ সংস্কৃতি যে বর্তমান বাস্তবতা তার থেকে আলাদা করে কিন্তু দেখতে পারবো না। আর পুলিশ বিভাগের দুর্নীতির বিষয়টা কিন্তু দীর্ঘদিনের, কারণ ওই যেটা বললাম যে তার একটা হটস্পটের সঙ্গে জড়িত। তো এই সেই ধরুন ব্রিটিশ আমলের কথা যদি বলি, তখন আপনি দেখবেন যে কৌতুক গল্প বা রঙ্গ ব্যঙ্গে দারোগাকে দেখানো হচ্ছে কি যে দারোগা ভুঁড়িওয়ালা দারোগা, তার মানে তিনি অনেক অবৈধ আয় করেছেন এবং আয় থেকে তিনি আসলে ধীরে ধীরে কর্মবিমুখ হয়ে গেছেন এবং তার দেহ স্থূল হয়ে গেছে। তো এটা এখন পর্যন্ত চলে আসছে। সুতরাং দুর্নীতিকে আপনি যদি সমাজে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, সব জায়গাতে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে শুধু পুলিশে কিন্তু নিয়ন্ত্রণ করা কঠিন। একটা প্রশ্ন আপনাকে করি, উত্তরটা আপনার কাছে নিব একটু পরে আমরা। সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে দুর্নীতি এখানে, এটা আপনি 1979 সালে দেখেছেন, বর্তমানে 2017 সাল একই অবস্থা, বা রেটটা একটু বেড়েছে, তারতম্য হয়েছে। মানে এইটা প্রাতিষ্ঠানিক রূপ নেবে কেন? আপনার কাছে সেই প্রশ্ন আমার থাকলো। তবে তার একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক, আপনার নামটি বলে খুব সংক্ষেপে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে ইমরান। আমি ঢাকা জেলখানায় গেলাম, এখন ওরা বলতেছে মোবাইলে কথা বলতে হলে 1000 টাকা লাগবে। আমি এটা গোপন ক্যামেরা ভিডিও করি। আচ্ছা, এখন সাধারণ পাবলিক ভিডিও এরকম করে, মানে এরকম হয়, মানে আপনার প্রশাসনের যদি সরকারের লোক, আমি চাই গণমাধ্যমের মাধ্যমে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী ওরা জানুক এরকম জেলে যে এরকম অবস্থা, মানুষ অসহায়, যাতে টাকা নেয় পকেটে, ওরা কিভাবে 1000 টাকা দিতে হবে কথা বলতে হলে। তারপরে ইয়াবা মানে পাচার করে আপনার তেহেরি বিভিন্ন খাবারের মাধ্যমে, এমন দেখবেন সার্ফের ছেলে প্যাকেটের ভিতরে ইয়াবা, প্যাকেটের ভিতরে কেটে মানে 4টে ইয়াবা দিচ্ছে। আমার সেটা আমি ভিডিও করে রাখছেন। সেই ভিডিওটি আপনি চাইলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করার জন্য। প্রশ্নটা মোটামুটি বুঝতে পেরেছি আমরা। স্যার, উনি যে ব্যাপারটি বলার চেষ্টা করেছেন, যে কথা আমরাও বলার চেষ্টা করছিলাম, সবাই জানে, সবাই দেখছে, তবু তো সমাধানটা হচ্ছে না। জেলখানা বদলালো, এখান থেকে স্থানান্তরিত হলো, আধুনিক তারা করলেন, কিন্তু এই বিষয়গুলো তো আধুনিকায়ন হচ্ছে না আসলে। না, এটা ঠিক যে যখন আমরা দুর্নীতির কথা আলোচনা করি, তখন এই যে জানার ব্যাপারটা, এটা কিন্তু কেবলমাত্র পুলিশ খাতের জন্য প্রযোজ্যতা নয়, এটা কিন্তু সকল খাতের জন্যই প্রযোজ্য। কম বেশি কিন্তু এটা আমরা জানি যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি চলছে, তা সত্ত্বেও কিন্তু দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। এবং এই ব্যর্থতার পিছনে কিন্তু মূলত যেটা দায়ী সেটা হলো যে
আমাদের যে সুশাসন প্রতিষ্ঠা করা, যে সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য প্রতিটি ক্ষেত্রে আমাদের যে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা এবং স্বচ্ছতা প্রতিষ্ঠা করা প্রয়োজন, সেই জবাবদিহিতা এবং স্বচ্ছতা আমরা আসলে প্রতিষ্ঠা করতে পারিনি। আর বিশেষ করে পুলিশ বিভাগের ক্ষেত্রে বলবো যে এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে, অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। যেমন ধরুন, পুলিশের প্রচুর পরিমাণে আধুনিকীকরণ প্রয়োজন, যেটা হয়তো কিছু হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে, কিন্তু পুলিশ বিভাগের যে ফ্যাসিলিটিস প্রয়োজন, তাদের যে লজিস্টিক্স প্রয়োজন, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, এগুলোর ক্ষেত্রে যথেষ্ট অভাব আছে। যেমন আমি খুব সম্প্রতি একটি পত্রিকাতে ধারাবাহিকভাবে একটি প্রতিবেদন পড়ছিলাম যে পুলিশ সাধারণ সদস্যরা তারা কি অবস্থায় থাকেন। দেখা গেছে তারা কিন্তু খুব অমানবিক অবস্থায় থাকেন। একটা পানি পড়ছে, উপর দিয়ে পানি পড়ছে এমন জায়গাতে বিছানাপত্র করে তারা আছেন। তো যখন আমরা এই ধরনের কঠিন অবস্থার মধ্যে তাদেরকে রেখেছি, তখন কিন্তু প্রত্যাশা করা খুব কঠিন যে তারা ওই ধরনের আচরণ আউটপুটটা দিবেন, করবেন। তবে আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন, প্রশ্নটি নিয়ে আমরা একটু, দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন। আমার নাম হলো খালেদ, আমি যশোর থেকে বলছিলাম। জি, আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আমি যদি ড্রাগ নেওয়ার অপরাধে যদি আমি জেলখানায় যাই, আচ্ছা, আমার যদি সেই শাস্তির জন্য জেলখানায় যাওয়া লাগে, তাহলে সেই জেলখানায় বসে যদি আমি ইজিলি ড্রাগটা নিতে পারি, তাহলে আমার বাইরে থেকে দরকার কি, আমার জেলখানা যাওয়াটাই ভালো। আপনাকে ধন্যবাদ। এরপরে আমাদের সঙ্গে আরেকটি কলার রয়েছে। দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন। আমার নাম, আমি সাইফুল ইসলাম, রাজশাহী থেকে বলছিলাম। জি, আমি আমার ভাগনাকে একবার দেখতে গেছিলাম নাটোর জেলখানায়। জি, কিন্তু ওখানে কথা বলার জায়গাটা এতই ন্যারো ছিল, ছোট, যে প্রতিবেশী ছিল না। জি, আপনি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি আসলে কি সমস্যার কথা আপনি বলার চেষ্টা করছেন। আগেই বলেছিলাম যে আমাদের সঙ্গে আরও একজন রয়েছেন স্কাইপিতে, ঢাকা ইউনিভার্সিটি থেকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে আমার দুটি প্রশ্ন থাকবে, যে প্রশ্নটি আসলে দর্শকরা করেছেন, আপনি নিশ্চয়ই সেটি শোনার চেষ্টা করেছেন বা আপনি সেটি শুনেছেন। সেটি হচ্ছে, তারা বলার চেষ্টা করছেন যে আসলে যে জেলখানা শোধনাগার হওয়ার কথা, সেটি আসলে শোধনাগার না হয়ে সেখানে আরও বেশি অপরাধ প্রবণ হয়ে উঠছে। তারা আসলে অপরাধ বিজ্ঞানীটি কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে? দুঃখিত, আসলে সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। স্যার, আপনার কাছে ব্যাপারটা নিয়ে আমরা আসি। আপনি তো প্রশ্নগুলো শুনেছেন, আপনার কাছে কি উত্তর রয়েছে এটার? না, উনি যেটা বললেন, যেমন নাটোরের জেলখানার কথা বললেন, এটা তো সরাসরি যেটা আমি এর আগে বলছিলাম তার সাথে সম্পর্কিত, যে আমাদের রিসোর্স কনস্ট্রেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার আমরা ওইভাবে ডেভেলপ করতে পারিনি। এখনো আপনি জানেন যে নতুন যে জেলখানা হয়েছে, আমি শুনেছি যে এটা বাইরে থেকে শুনতে খুব দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। আবার একজন অভিযোগ করলেন যে আপনি বাইরে থেকে দেখবেন খুব সুন্দর, কিন্তু ভিতরে গিয়ে সুযোগ সুবিধা নাই, কয়েদিরা ফ্লোরিং করছেন, হাজতিরা ফ্লোরিং করছেন। তো এই কনস্ট্রেন্টটা তো রয়েই গেছে, কিন্তু যেটা নিয়ে আমাদের মূল আলোচনা ছিল যে এইগুলোকে কেন্দ্র করে অনিয়ম দুর্নীতির বিষয়টা আমরা আলোচনা করছিলাম। তো এই অনিয়ম দুর্নীতি আসলে এখানে জবাবদিহিতা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি সেরকমভাবে। আর পুলিশ রিফর্ম কিছুটা হয়েছে, ইউএনডিপি এবং ডিফিডের অর্থায়নে, বিদেশি দাতাদের অর্থায়নে পুলিশ রিফর্ম হয়েছে, কিন্তু সেখানে গভর্নেন্সটা অতটা ফোকাস হয়নি। গভর্নেন্স রিফর্মটা আমাদের এখানে এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। সুতরাং এখানে যেমন আইন এবং নীতির বিষয়গুলোতে ঘাটতি রয়েছে, তেমনি প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে জবাবদিহিতার, সেই জায়গাতেও কিছু কিছু ঘাটতি রয়েছে। আর পুলিশ বিভাগের তারা কিছু একটা দুর্বল নাজুক জায়গায় থাকেন, যে তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। সব সময় দেখা যায় যে ক্ষমতাসীন সরকার তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য তাদেরকে ব্যবহার করে থাকেন। এই জায়গাটায় কিন্তু তারা একটা ঝুঁকির মধ্যে থাকেন, যে কারণে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। আরেকটা হচ্ছে যে তারা তো অপরাধী, প্রকৃত অপরাধী যারা, তাদেরকেই গ্রেপ্তার করছেন। ধরেন নিরীহ মানুষও গ্রেপ্তার হন, প্রকৃত অপরাধীও গ্রেপ্তার হন। যারা প্রকৃত অপরাধী তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা সহজে তাদেরকে ব্রাইব দিতে চান, প্রতি স্টেজে তাদেরকে ব্রাইব দিতে চান। তো এইটাও কিন্তু তাদেরকে করাপ্ট করবার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে থাকে। সাধারণভাবে যখন একজন মানুষ চাকরি করতে যান, আমরা বিভিন্ন বিভাগে পুলিশ চাকরি করতে যাই, পুলিশ বিভাগে যারা চাকরি করতে আসেন তারাও আমাদেরই মতো সাধারণ মানুষ, কিন্তু কেন তারা করাপশনের সঙ্গে বেশি রকমভাবে জড়িয়ে পড়েন? কারণ যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু আমরা তাদের জন্য উন্নত করতে পারিনি। এখানে আমাদেরই ব্যর্থতা, এটা আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। স্যার, এই ব্যর্থতা দায় আসলে কার কাঁধে বর্তায় সে বিষয়ে আলোচনা করতে চাই, আলোচনা করবো আমরা। তো আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, আমাদের সঙ্গে থাকতে বলবো দর্শকদেরকে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে যুক্ত হন ফেসবুকে, আমাদের ইউটিউব পেজে আপনারা দেখতে পাবেন যে আমরা লাইভ স্ট্রিমিং করছি। আপনারা তাহলে সেখানে কমেন্ট করতে পারেন, সেটি শেয়ার করতে পারেন এবং আপনার প্রশ্ন সেখানে রাখতে পারেন। টিম আন্ডারকভার লাইভ নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরে।
দর্শক বিরতি পেয়ে আবারও স্বাগত জানাচ্ছি টিম আন্ডারকভার লাইভে। আপনারা জানেন যে আমরা আজকে জেলখানা থেকে যে সমস্ত অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হয় বা জেলখানা কেন্দ্রিক যে অপরাধ কাঠামো রয়েছে সেটি নিয়ে আলোচনা করছিলাম। স্যার, বিরতির আগে বলেছিলাম যে দায় আসলে কার, এটা কার কাঁধে বর্তায় সেটি নিয়ে আলোচনা করবো আমরা। আসলে আপনি আসলে কাকে কাকে দোষারোপ করতে চান বা আসলে কে এগুলো উত্তরণ ঘটাতে পারে, আসলে আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা আসলে দোষারোপের এইভাবে তো বলা যাবে না। আপনি যেটা বলেছেন দায় দায়িত্ব, হ্যাঁ, দায় দায়িত্ব অবশ্যই তো যারা রাজনৈতিকভাবে বা সরকার কাঠামোতে যারা নেতৃত্বে রয়েছেন তাদের প্রতি সবচেয়ে বেশি দায়টা এসে পড়ে। স্বাভাবিকভাবে প্রত্যাশাটা জনগণের সেদিকেই থাকে। তারপরেও আমাদের সকলেরই দায় দায়িত্ব রয়েছে যদি আমরা সেভাবে সূক্ষ্মভাবে বিচার এবং বিশ্লেষণ করি। তবে যেটা আমরা বলতে পারি যে সাম্প্রতিককালে কিন্তু পুলিশের ক্ষেত্রে পুলিশ রিফর্মের কথা আমরা বলছিলাম, কিছু উন্নতি কিন্তু হয়েছে। যেমন ধরুন পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যেকার যে ইন্টারফেস, আগে যে একটা মানুষের সাধারণ একটা ভয়ভীতি ছিল, এটা কিন্তু কিছুটা হলেও হ্রাস পেয়েছে। এবং পুলিশ যে জনগণের পাশে দাঁড়াতে পারে, পুলিশ যে জনগণের বন্ধু হতে পারে, এটা কিছু কিছু ঘটনায় কিন্তু প্রমাণিত হয়েছে। আবার আপনি জানেন যে কিছু কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন ধরেন মোবাইল অ্যাপস, এটা পুলিশ তৈরি করেছে। এটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো কমপ্লেইন পুলিশের কাছে করতে পারেন। আবার ধরুন জেনারেল ডায়েরির ক্ষেত্রে আগে একটা সাধারণ ধারণা ছিল জেনারেল ডায়েরি করতে গেলেই আমাদেরকে জিডি করতে গেলেই টাকা দিতে হয়। বিষয়টা কিন্তু এখন আর সেরকম নেই, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোধহয় সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে একটি গবেষণা হয়েছে, যদিও গবেষণাটা স্পন্সর করেছিলেন পুলিশ বিভাগ নিজেই সম্ভবত। সুতরাং এটার ফাইন্ডিংস নিয়ে হয়তো কিছু কোয়েশ্চেন করা যেতে পারে, কিন্তু এর মধ্যে যে একেবারেই সত্য নেই এটাও বলা যাবে না। ঢাকার বিভিন্ন থানাগুলো থেকে সম্ভবত র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে তারা প্রশ্ন করে জেনেছেন যে স্যাটিসফ্যাকশন কতটুকু নাগরিকদের। কিন্তু আসলে এখানে আমাদের আরও দীর্ঘ পথ পরিক্রমার প্রয়োজন রয়েছে, অনেক কিছু করবার অবকাশ, বিশেষত পুলিশ বিভাগের কথা যদি আমরা বলি, এটাকে কেন্দ্র করে করা রয়েছে। যেটা আমি আগে বলেছিলাম যে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, স্বচ্ছতা প্রতিষ্ঠা করা, এর জন্য আইনি কাঠামোকে আমাদের গড়ে তোলবার প্রয়োজন। যেটা আমরা আমাদের যে কলোনিয়াল লিজেসি, এটা আমাদের আইনি কাঠামোর মধ্যে অনেক বেশি আছে। হ্যাঁ, পুলিশ অ্যাক্ট যেটা, সেটা অনেক পুরনো এবং অর্ডিন্যান্সের মাধ্যমে। মাঝখানে দর্শক একজন আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন। আমার নাম জাহিদ, ঢাকা থেকে বলছি। আমি রফিক স্যারকে একটু বলতে চাই, আপনার থানা এবং জেলখানা অতপ্রতভাবে জড়িত আর কি। তো পুলিশদের যত ধরনের সুযোগ সুবিধাই বাড়ানো হোক, একটা সিম্পল একটা জিডি করতে গেলেও ওনারা টাকা ছাড়া কোনো উত্তর দেন না, বা কোনো আপনার ওনারা তদন্তে আসলেও আগে বলে যে খরচপাতি দিতে হবে কিনা। আচ্ছা, মানে টাকা ছাড়া পুলিশ তাদের দায়িত্ব পালন করতেই মাঠে নামে না, ব্যাপারটি কি এরকম কিনা আপনি বলতে চাচ্ছেন কিনা? আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আরো একজন যুক্ত হওয়ার কথা ছিল, তিনি আমাদের সঙ্গে স্কাইপেতে যুক্ত হতে পারেনি, তিনি আমাদের সঙ্গে ফোনে যুক্ত হয়েছেন। তাকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজান। আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। সেটা হচ্ছে যে আপনি তো এতক্ষণ ধরে প্রোগ্রামটি দেখেছেন, অনেক প্রশ্ন আপনি শুনেছেন, নিশ্চয়ই আপনার কাছে অনেক উত্তর আছে প্রশ্নগুলোর, এবং এর সার্বিক অনুসন্ধান সম্পর্কে আপনার যদি কোনো কিছু বলার থাকে সে বিষয়ে আমরা জানতে চাই আপনার কাছ থেকে। কারণ তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে আমরা কারাগারের বিভিন্ন জায়গায় যে অব্যবস্থাপনা ও দুর্নীতির কথা আমরা দেখতে পারলাম। এমনকি আমরা অনেকাংশে যে বিষয়গুলো মিথ ছিল, যে বিষয়গুলো আপনার অনেকই কনফিউশনে ছিল, আমরা সেই বিষয় সম্পর্কে আরো পরিষ্কার হতে পারলাম। কিন্তু একটা কথা আমি আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে আপনার আমাদের দেশে কারাগারের জনসংখ্যা কতটুকু, কারাগারের লোকবল কতটুকু। আপনি যদি বিবেচনা করেন দেখবেন যে আমাদের দেশে 67টি কারাগার আছে, সেই কারাগারের ধারণ ক্ষমতা সর্বসাকুল্যে 32 থেকে 33,000। সেই কারাগারে আমার থাকতে হচ্ছে 70 থেকে 72,000 বন্দী। এখন আপনার প্রতি বছরই কিন্তু এই বন্দী সংখ্যা বাড়ছে। এখন আমরা যদি কারাগারে দুর্নীতি কথা বলি, কারাগারে আপনার বিভিন্ন অব্যবস্থাপনা কথা বলি, একই সাথে আমাদের সেই জায়গাটা বিবেচনা করতে হবে যে আমরা কারাগারে এই লোকবল কতটুকু বাড়াতে পারছি, একই আমার ধারণ ক্ষমতা হচ্ছে কতটুকু লোকবল আমি রাখছি। যখন আপনি একটা জায়গায় দ্বিগুণেরও বেশি লোক রাখবেন, তখন আলটিমেটলি সেখানে আপনার বর্তমান যে স্ট্যান্ডার্ড সিস্টেম আপনি সেটা ফলো করতে পারবেন না। আর আমাদের কিন্তু কারাগারে সেই জায়গাটাই আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে সেখানে কিন্তু আপনার অব্যবস্থাপনা, আপনার প্রতিবেদন আমি যা দেখলাম সেটা হচ্ছে অব্যবস্থাপনা, করাপশন কিন্তু এটা ওপেন সিক্রেটের মতো ব্যাপার।
আমার সুযোগ হয়েছিল গত বছর আপনার কাশিমপুর কারাগারে যাওয়ার। সেখানে আমি আপনার পুরো কারাগারটি পরিদর্শন করেছি, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গাতে আপনার কারাগার বিভিন্ন জায়গায় আমি পরিদর্শন করেছি। সেখানে আমি দেখেছি যে কারাগারে যারা কাজ করছেন, কারাগারে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা যথেষ্টই ভিশনারি, তারা যথেষ্টই আপনার কাজ করতে চান, কিন্তু যে বিদ্যমান সিস্টেম যে চলে আসছে যুগ যুগ ধরে সেই সিস্টেমটাকে তারা পরিবর্তন করতে পারছেন না। আমি বর্তমান আপনার আইজি প্রিজন যিনি আছেন তিনি অত্যন্ত, আপনি সেখানে আগেও ছিলেন, আপনার এআইজি প্রিজন সেখানে অতিরিক্ত তারা মহাপরিদর্শক হিসেবে সেখানে ছিলেন। তার সময় কিন্তু আপনি মানে খেয়াল করে দেখবেন, আমরা পড়েছি যে সুইডেন আসলাম যিনি সন্ত্রাসী ছিলেন তার এখানে কিন্তু অভিযান চলেছে কারাগারে। সেখানে টিভি, রঙিন টিভি, ইয়াবা সহ অনেক কিছুই উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারি। কিন্তু ফলে মানে কারাগারে আপনার ভিশনারি লোকের অভাব নাই যারা আপনার কাজ করতেছে কারাগারের কর্তৃপক্ষে, কিন্তু যুগ যুগ ধরে যে সিস্টেম চলে আসছে সেই সিস্টেমটা কতটা পরিবর্তন করতে পারছেন তারা, সেই নিয়ে একটা দ্বিধা বা শঙ্কা রয়ে যায়। কিন্তু আপনার আলটিমেটলি বিভিন্ন জায়গা থেকে তারা কাজ করার চেষ্টা করছেন, একই সাথে তারা দুর্নীতির বিরুদ্ধেও অনেক আপনার কাজ করছেন। মারজান, আপনাকে একটু থামায় আপনাকে একটা প্রশ্ন করি আমি, সেটা হচ্ছে যে ধরুন আসলে আমরা যখন দেখলাম যে আমরা একজন পুলিশকে মাত্র 100 টাকা থেকে 200 টাকা দিয়ে খুব অনায়াসে ইয়াবার মধ্যে একটি ভয়ঙ্কর ড্রাগস আমরা সেখানে ঢোকাতে সক্ষম হচ্ছি, আসলে সেই বিষয়ে যদি কারাগারের পরিদর্শক যদি খুব বেশি সৎ হন বা সতর্ক হন, সেখানে আসলে যদি নিচের পর্যায়ে মানুষগুলো এরকম অসৎ এবং অসতর্ক হন, সেক্ষেত্রে আসলে কি পুরো সিস্টেমটাকে ঠিকঠাক মতো ঢেলে সাজানো সম্ভব বলে আপনি মনে করেন? এক্ষেত্রে আমি বলতে পারি সেটা হচ্ছে আপনার যখন আপনি নিয়োগ বদলি পদোন্নতিতে যদি আপনি স্বচ্ছতা আনতে না পারেন, এই বিষয়গুলোতে কারারক্ষী নিয়োগ বদলি পদোন্নতি স্বচ্ছতা আনতে না পারেন, আমরা বিভিন্ন সময় দেখি রাজনৈতিক মানে পর্যায়ে থেকে কি পরিমাণ তদবির চলে নিয়োগ দেওয়ার জন্য, আপনি সেসব যদি বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি দুর্নীতিও বন্ধ করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই দুর্নীতি বন্ধ করার জন্য নিয়োগ বদলি পদোন্নতিতে স্বচ্ছতা আনতে হবে। আর দেখেন আপনারা কিন্তু এই পে স্কেলের মাধ্যমে কিন্তু সরকারি কর্মকর্তার যথেষ্ট বেতন বেড়েছে, তারা মোটামুটি কিন্তু এখন যে আগের মতো যে একেবারে দিন পাত্র চলা কিন্তু এখন করেন না, মোটামুটি তাদের একটা স্কেল একটা জায়গায় চলে এসছে। এখন আমার মনে হয় যে আপনার যতটুকু আপনি তাদেরকে আপনার মানে মূল স্রোতে নিয়ে আসতে পারেন, করাপশন সচেতন করতে পারবেন, সেটা এখানে একটা দেখার বিষয় বলে আমি মনে করি। এক্ষেত্রে অবশ্যই প্রথম যে বিষয় সেটা খেয়াল করতে অবশ্যই আপনাকে যে নিয়োগ বদলি পদোন্নতি কতটা স্বচ্ছতা এখানে আনতে পারছেন তারা, সেটা একটা। স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তিনি নিশ্চয়ই আপনাকে এবং স্যারকেও প্রশ্ন করবেন। আসলে দর্শক আপনার নামটি বলে খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন আসলে। জি, আমার কথা বলছেন? না, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। মহাসিন বলছি, আমি চাঁদপুর থেকে মহাসিন। জি জি, আপনার প্রশ্নটি জানতে চাই আমরা আসলে। আমার প্রশ্নটা হলো যে কারাগারে ঢুকলে প্রথম মোবাইল রাখার পরে ওইখানে বের হয়ে আসার সময় 30 টাকা দাবি করে, 20 টাকা দাবি করে, এই হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয়টা প্রশ্ন হলো যে কারাগারে আমি একজন মাছের ব্যবসায়ী, চাঁদপুর ওয়াইল্ড বাজারে মাছ কিনি, মাছের ব্যবসা করি। ওইখানে কারাগারে দেখা গেছে কারাগারে কিছু মানুষ এসে যত পচা পাঙ্গাস মাছ আর পচা নির্গা মাছ কিনে এটা করে। তখন আমি একজনকে প্রশ্ন করলাম যে ভাই এই মাছটা যে কিনে এটা তো সবাই খায় না, তো খালি খাবে না খেলে নাই, তো এটা তো আসলে আমাদের জীবন দেখাবো চাকরিব নিরাপদ, দেখাবো আলোপথ, এটা কি এটার সাথে একটা যুক্ত? আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরো একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি করবেন, কারণ আমাদের কাছে অনেক প্রশ্ন জমা হয়েছে, উত্তর দেওয়ার সময় পাবো না আমরা ঠিকঠাক মতো। আপনার প্রশ্নটি করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম মামুন। তো আমাদের রাজশাহী জেলখানাতে মাদকাসক্তের যেই অরাজকতাগুলো হয় এর জন্য দায়ী কে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা অনেকগুলো গ্রাউন্ড পেলাম আলোচনা করার জন্য, আসলে অনেকগুলো দিক পেলাম। যারা সাধারণ মানুষ, ভুক্তভোগী, যারা আমাদের মতো আসলে এই সভ্য সমাজে বসবাস করে, কিন্তু হয়তো আত্মীয় স্বজনরা জেলখানার মধ্যে আছে, তারা কিন্তু প্রত্যেক দিনে যাচ্ছেন এবং এরকম ঠোকর খাচ্ছেন জায়গায় জায়গায়। আসলে না, ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পেরেছি আসলে দর্শক যে প্রশ্নগুলো করেছেন তাদের যে হয়তো তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে এটা যে আমি আবারও বলবো যে কেবল পুলিশেই যে আমাদের এই ধরনের অভিজ্ঞতা হয় তা তো নয়, অন্যান্য বিভাগেও কি এই ধরনের অভিজ্ঞতা হয় না? আবার ধরুন যিনি পচা মাছ বিক্রি করছেন তিনি কেন বিক্রি করছেন? তার তো উচিত ছিল বিক্রি না করা, এটাও কিন্তু আমাদের নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। আবার উনি অভিযোগ করলেন যে আমি মোবাইল রেখেছি, আসার সময় আমাকে 20 টাকা দিতে হচ্ছে। তো এটা অন্য জায়গায় তো একই ধরনের দুর্নীতি কিন্তু আছে, বিরাজমান আছে। অন্য জায়গায় আপনি মানে কাস্টমসে হোক বা অন্যান্য সেবা যেখানে আমরা নিতে যাই, বিআরটি এর কথা আলোচনা হচ্ছিল সেদিন, বিআরটি এতে হোক, তো এগুলো আমাদের একেবারে যে নতুন অভিজ্ঞতা তা নয়। এবং আমাদের
সমাজের মধ্যে আজকে আমরা পুলিশ নিয়ে আলোচনা করছি, আমরা যদি আরেকটি দপ্তরকে নিয়ে কেন্দ্র করে আলোচনা করি সেখানেও আমরা এই ধরনের অসংখ্য অনিয়ম দুর্নীতি পাবো। যেটা প্রয়োজন, আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন গুরুত্বপূর্ণ, যেটার জন্য আমরা কি করতে পারি, এটা আরেকজন যিনি যুক্ত হয়েছেন তিনিও বলছিলেন যে নিয়োগ, বদলি এবং পদায়নের ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে এটা জবাবদিহিতা এবং স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। এর মধ্যে আসলে রাজনীতিকরণ আছে এবং অন্যান্য ধরনের দুর্নীতি আছে, যে কারণে তারা যখন আবার পদায়ন প্রাপ্ত হচ্ছেন তখন তারা আবার দুর্নীতি করছেন। তারা যে দুর্নীতিগুলোর আমরা উদাহরণ দেখছি এগুলো হচ্ছে, এগুলোকে আমরা ক্ষুদ্র দুর্নীতি বা পেটি করাপশন বলে থাকি। পেটি করাপশনটা এই দপ্তরে হয়তো একটু বেশি র্যাম্প্যান্ট, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও পেটি করাপশন রয়েছে। কিন্তু এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে হলে, কমিয়ে আনতে হলে আমাদেরকে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে, যে দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করব, দুর্নীতিকে আমরা সহনীয় পর্যায়ে হলে অন্তত কমিয়ে আনবো, সম্পূর্ণ দূর না করতে পারি। এই রাজনৈতিক, এই পলিটিক্যাল উইলটা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে, কাজ করতে হবে। এবং দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বড় বড় দায়িত্বপূর্ণ অবস্থানে যে সমস্ত সংগঠনগুলো রয়েছেন, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে আপনারা মিডিয়া বা আমরা সিভিল সোসাইটি, আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে, কাঁধে কাঁধ মিলিয়ে, এবং দুর্নীতিকে আমরা যেন সমাজ থেকে সরিয়ে দিতে পারি, অপসারণ করতে পারি, এর বিরুদ্ধে যেন আমরা কার্যকর একটা অবস্থান নিতে পারি, সেই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। এবং আমাদের ন্যাশনাল পলিসি লেভেলে কিন্তু এই অবস্থানগুলো আছে, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি আছে, এবং আমরা এখন ধরুন আমাদের সরকার কিন্তু কমিটেড এসডিজি, এই লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য। এসডিজি কিন্তু হচ্ছে যে দুর্নীতিকে হ্রাস করা একটা লক্ষ্যের মধ্যে রয়েছে, এবং শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা। এই শক্তিশালী প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু পুলিশও রয়েছে। সুতরাং পুলিশকে যদি আমরা প্রকৃতপক্ষে জনগণের জন্য সেবামুখী প্রতিষ্ঠান করে গড়ে তুলতে চাই, শক্তিশালী প্রতিষ্ঠান করে গড়ে তুলতে চাই, তাহলে এই নীতিগুলোকে বাস্তবায়িত করতে হবে। যে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, যে আমাদের যে কৌশল, এই কৌশলকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং সেই উদ্যোগ নিতে হবে যাতে আমাদের মধ্যে যে সর্বক্ষেত্রেই যে কালচার অফ ইম্পিউনিটি, অর্থাৎ আমরা দুর্নীতি করে পার পেয়ে যাই, দুর্নীতি করলে আমাদের শাস্তি হয় না, এটা কিন্তু আমরা সকলেই জেনে গেছি। যে কারণে আমরা যতই বলি না কেন দুর্নীতি কিন্তু বাস্তবে নিয়ন্ত্রিত হচ্ছে না। এই অবস্থার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমি মনে করি যে আমাদের বর্তমান সরকার যখন নির্বাচিত হয়ে এসেছেন 2009 এবং 2014তেও তাদের ম্যানিফেস্টোতে, নির্বাচনী ম্যানিফেস্টোতে দুর্নীতি বিরোধীর কথা বলা হয়েছে। আমাদের যে 7-5 প্ল্যান, সেখানেও আমাদের দুর্নীতি বিরোধী অবস্থান রয়েছে সরকারের। এবং বর্তমান সরকার বিশেষ করে যে বঙ্গবন্ধুর যে লিজেসি বহন করছেন, সেখানে বঙ্গবন্ধু কিন্তু বারবার জোর দিয়ে গেছেন যে একটা কাজ করতে হবে, দুর্নীতিকে বন্ধ করতে হবে। উনি কিন্তু বলেছিলেন যে আমরা একটা সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের আরেকটা সংগ্রাম করতে হবে, এবং সেই সংগ্রামটা হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে। স্যার, আমাদের সময় একেবারে শেষ, আমরা একটু মার্জানকে যুক্ত করতে চাই। স্যার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, শেষ বাক্য যদি আপনি আমাদের সঙ্গে বলতে চান যে আসলে এই যে সমস্যাটা রয়েছে, যেটি আমাদের দীর্ঘদিন ধরে চলছে, সমাধানটা কি হতে পারে? আসলে সমাধানটা হচ্ছে আপনাকে মানে কারাগারে কতটুকু বন্দি রাখবেন সেই বিষয়ে আপনার ভাবতে হবে। আপনি যখনই 32,000 জায়গায় যদি 70,000 লোক রাখেন, আলটিমেটলি সেখানে আপনার কখন সার্ভেলেন্স, নজরদারি কোনো কিছু সেখানে কাজ করবে না। আপনাকে অবশ্যই সেই জায়গাটায় বিবেচনা নিয়ে আসতে হবে। দরকার হলে যারা পেটি ক্রাইমে যুক্ত কারাগারে আছে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে বিভিন্ন ক্ষমার মাধ্যমে। আদারওয়াইজ সেখানে আপনি কখনোই বন্দি সংক্রান্ত দুর্নীতি, করাপশন যেটাই বলেন না কেন, আপনি সে কোনো রোধ করতে পারবেন না। আপনাকে অবশ্যই সেই জায়গাটায় কাজ করতে হবে। একই সাথে কারাগারে বিভিন্ন পর্যায়ে অনেক কারারক্ষী আছেন যারা 3 থেকে 15 বছর পর্যন্ত এক জায়গায় কাজ করে যাচ্ছেন, তাদেরকেও নতুন করে পদায়ন হোক কিংবা বদলি হোক সেই জায়গায় চিন্তা করার অবকাশ আছে বলে মনে করি। সর্বোপরি হচ্ছে নৈতিক শিক্ষা যদি আপনি না দিতে পারেন তাহলে কখনোই এই জায়গায় আপনি করাপশন রোধ করতে পারবেন না, সেটা আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে চাই সমাধান সূত্রটা যেন খুব দ্রুত আসুক। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদেরকে ফোন করেছেন, যারা আমাদের সঙ্গে ফোন করে প্রশ্ন করেছেন বা অনেকে প্রশ্ন করতে পারেননি, প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা থাকবেন টিম আন্ডারকভারের সঙ্গে, দেখবেন টিম আন্ডারকভার লাইভ, দেখবেন নিউজ 24।